আজকে আমরা কথা বলবো ডরিস লেসিংয়ের সেই বিখ্যাত উপন্যাস দ্য গ্রাস ইজ সিঙ্গিং নিয়ে, যেটা ১৯৫০ সালে প্রকাশিত হয়। এটা এমন একটা শক্তিশালী সাইকোলজিক্যাল স্টোরি যা শুরুই হয় এর শেষটা দিয়ে, মানে শুরুতেই ক্লাইম্যাক্স। ভাবুন তো একবার, বইটা খুলতেই জানা যাচ্ছে যে ঔপনিবেশিক দক্ষিণ রোডেশিয়ার এক প্রত্যন্ত খামারে একজন শ্বেতাঙ্গ মহিলা খুন হয়েছেন। শুরুতেই এই শকিংকর ঘটনাটা পাঠককে একদম গল্পের ভেতরে টেনে নিয়ে যায়। আর তার থেকেও অবাক করা ব্যাপার হল, তার কৃষ্ণাঙ্গ গৃহকর্মী মোসেস কোনোরকম দ্বিধা ছাড়াই খুনের দায় স্বীকার করে নেয়। তো মনে হতেই পারে, বাহ, কেস তো খুবই সোজা। কিন্তু এখানেই কি গল্পটা শেষ হয়ে যায়, নাকি আসল গল্পটা এখান থেকেই শুরু? এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। আমরা এখন শুধু জানব না যে কি ঘটেছে, বরং বোঝার চেষ্টা করব কেন ঘটল। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। এই হত্যাকাণ্ডটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে ভিকটিম মেরি টার্নার আসলে কেমন মানুষ ছিলেন এই ট্র্যাজেডি ঘটার আগে। আসলে মেরির ছোটবেলাটা একদমই ভালো ছিল না। নিরাপত্তাহীনতা, মদ্যপ বাবা আর একটা অশান্ত পরিবার, এইসবের মধ্যেই সে বড় হয়েছে। আর এই পরিবেশটাই তার মনে একাকিত্বের এমন এক ভয় ঢুকিয়ে দিয়েছিল, যা তাকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে। সে সবসময় একটু স্থিতিশীলতা আর স্বাধীনতা খুঁজেছে। মেরি জীবনটাকে না দুটো ভাগে ভাগ করা যায়, শহরে থাকার সময়কার জীবন আর খামারের জীবন। শহরে দেখুন সে ছিল ইন্ডিপেন্ডেন্ট, চাকরি করত, নিজের জীবন নিজের মতো করে চালাত। কিন্তু যেই না কৃষক ডিক টার্নারকে বিয়ে করে খামারে এলো, অমনি সবকিছু ১৮০ ডিগ্রি ঘুরে গেল। স্বাধীনতা বদলে গেল নির্ভরশীলতায়, আর সামাজিক জীবনটা পরিণত হলো এক ভয়াবহ একাকিত্বে। এবার একটু গল্পের পরিবেশটা নিয়ে কথা বলা যাক। এই উপন্যাসে চারপাশের পরিবেশটা শুধু একটা পটভূমি না, এটা নিজেই যেন একটা চরিত্র, গল্পের অন্যতম এক ভিলেন। এই যে ভেল্ড বা বিস্তীর্ণ প্রান্তর, এর পরিবেশটা ছিল ভীষণ দমনমূলক। প্রচণ্ড গরম, শ্বাসরুদ্ধকর শুষ্কতা আর চারিদিকে ধু ধু করা খালি জায়গা। এই সব কিছু যেন মেরির ভেতরের একাকিত্ব আর শূন্যতাকে আরও হাজার গুণ বাড়িয়ে তুলেছিল। মেরির মানসিক অবস্থা যে ধাপে ধাপে ভেঙে পড়ছিল, সেটা একটু বোঝা যাক। প্রথমে তো খামারের জীবন দেখে তার সব স্বপ্ন চুরমার হয়ে গেল। তারপর এলো সেই মারাত্মক একাকিত্ব আর সাথে আর্থিক অনটন। এই সব হতাশা, এই কষ্টগুলো সে বের করতে শুরু করল খামারের কৃষ্ণাঙ্গ শ্রমিকদের ওপর অত্যাচার করে। আর এভাবেই আস্তে আস্তে তার ভেতরের জগৎটা পুরোপুরি ভেঙে পড়ল। সে বাস্তবতার কল্পনার মধ্যে পার্থক্য করার ক্ষমতাও হারিয়ে ফেলল। ঠিক এই সময়ই গল্পে আসে মোসেস, খামারের নতুন কৃষ্ণাঙ্গ গৃহকর্মী। আর তার আসার পরেই মেরি আর তার মধ্যে এক জটিল, নিষিদ্ধ আর মারাত্মক সম্পর্ক তৈরি হয়, যা পুরো গল্পটাকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়। ওদের সম্পর্কটা কিন্তু একেবারেই সরল ছিল না। মানে, একদিকে মেরি তার শ্বেতাঙ্গ পরিচয়ের ক্ষমতা দেখানোর জন্য মোসেসকে কথায় কথায় অপমান করত, আবার অন্যদিকে তার স্বামী অসুস্থ হয়ে পড়ায় মেরি কিন্তু আস্তে আস্তে মোসেসের উপরই নির্ভরশীল হয়ে পড়েছিল। এই জটিল সম্পর্কে ছিল ভয়, ছিল এক ধরনের গোপন আকর্ষণ, ছিল ক্ষমতা, আর ছিল তীব্র ঘৃণা। সব মিলেমিশে এক বিস্ফোরক ককটেল তৈরি হয়েছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তাদের এই সম্পর্কটা সেই সময়ের ঔপনিবেশিক সমাজের সব নিয়মকানুন, সব সামাজিক আর জাতিগত প্রথাকে ভেঙে দিচ্ছিল। এটা ছিল এমন এক সীমা লঙ্ঘন, যার পরিণতি যে ভয়ঙ্কর হবে তা একরকম নিশ্চিতই ছিল। এবার চলুন ব্যক্তিগত চরিত্রগুলোর দিক থেকে একটু চোখ সরিয়ে দেখি। ডরিস লেসিং এই উপন্যাসের মাধ্যমে আসলে একটা বৃহত্তর সামাজিক ব্যবস্থার দিকে আঙুল তুলেছেন। আসলে মিরির গল্পটা তো শুধু একজনের গল্প না, এটা পুরো একটা অসুস্থ আর পচে যাওয়া সমাজ ব্যবস্থার ছবি। উপন্যাসটা আমাদের দেখায় যে উপনিবেশবাদ বা বর্ণবাদ কিভাবে শোষক আর শোষিত দুপক্ষকেই অমানুষ করে তোলে, আর একাকিত্ব যে কিভাবে একটা মানুষের মনকে ধ্বংস করে দিতে পারে, তারও একটা ভয়ঙ্কর উদাহরণ এই উপন্যাস। আর ঠিক এখানেই পুরো উপন্যাসের আসল কথাটা বেরিয়ে আসে। এই যে খুনটা হলো, এটা কিন্তু কোনো ব্যক্তিগত রাগ বা ঝামেলার ফল না, বরং এটা ছিল ওই সমাজের শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের মধ্যকার যে দমনমূলক সম্পর্ক, তারই একটা ভয়ঙ্কর পরিণতি। মানে, মেরির মৃত্যুটা আসলে কোনো একজন মানুষের অপরাধ নয়, এটা পুরো একটা অসুস্থ সিস্টেমের প্রতিচ্ছবি। শেষ পর্যন্ত উপন্যাসটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা যেগুলোকে ব্যক্তিগত ট্র্যাজেডি বলে মনে করি, তার মধ্যে কতগুলো আসলে সমাজেরই কোনো বড়সড় ব্যর্থতার ফল।